বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমাদের অনুষ্ঠান 5টি ডেইলি ভিউজ 1971 সালের 14 নভেম্বরের আমার যুদ্ধ এম শাহজাহান আলী গোলদার, ডেইলি ভিউজ হজ উমরা ফিলিস্তিন যুদ্ধ, যেটা 1987 সাল থেকে আমি এখানে প্রোগ্রামটা করে আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমাদের প্রোগ্রাম শিডিউল অনলাইন নিউজ পোর্টাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর 2432024, ছাত্র জনতা সরকার 2024-এর আজ 99তম দিবস। 5, 6, 7 এই 3 দিন সরকার ব্যবস্থা ছিল না, সেই হিসেবে ছাত্র জনতা সরকারের আজ 102তম দিবস। এখানে অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com, ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল 14 নভেম্বর 2024, ডেইলি ভিউজ প্রোগ্রাম সিরিয়াল 970, ভিডিও প্রোগ্রাম 928, ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর 9144 থেকে 9148, মিনিটের সংখ্যা 28238 হতে পরবর্তী। আজকের প্রোগ্রাম তো আগেই বলেছি, আমাদের অনুষ্ঠান আজ এখানে উপস্থাপনা এবং অনলাইনে সংবাদ পাঠ করছেন সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান। আমি এম শাহজাহান আলী গোলদার, দি ডেইলি নিউজ স্টার অনলাইন নিউজ পোর্টালের ইপিও। এখানে আমি বিশ্লেষক হিসাবে উপস্থিত আছি। শুরুতেই ডেইলি ভিউজ। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিও থেকে সবাইকে স্বাগতম। আজকে ডেইলি ভিউজ নিউজ স্টার স্টুডিও থেকে আমি শিরোনামগুলো পড়ছি। দৈনিক ইত্তেফাক। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল বলছেন, পঞ্চদশ সংশোধনী বাতিলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল, গণভোট বাতিল করে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে কায়েম হয়েছে একদলীয় শাসন ব্যবস্থা, ক্ষুণ্ণ হয়েছে সংবিধানের শ্রেষ্ঠত্ব, ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছে। এই সংশোধনী সংবিধানে থাকলে তা হবে মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। অ্যাটর্নি জেনারেল। 15 বছর পর দেশেই ছাপা হবে সব পাঠ্য বই। জিরো কার্বন ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার। জলবায়ু সংকট মোকাবেলায় চাই নতুন এক বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো, ডক্টর ইউনূস। হাসপাতালে আহতদের দেখতে গিয়ে বিক্ষোভের মুখে স্বাস্থ্য উপদেষ্টা। পদত্যাগের দাবিতে মধ্যরাতেও বিক্ষোভ। শেখ পরিবারের বন্ধনা বন্ধ করা উচিত, মাহফুজ আলম। শুল্ক শুরুতেই আমি আর কি শেখ পরিবারের কি যেন পড়লেন, বন্দনা বন্ধ করা উচিত। এখানে তো যিনি কথাটি বলছেন উনিও তো আর কি বন্দনা রতই হয়ে গেলেন আর কি। এতে শেখ পরিবারের বন্দনা বলতে কি বুঝাইছে এটা আমি জানি না। এই দেশে শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই শেখ পরিবার নয়। কথাবার্তায় কিন্তু আমি যেটা বলছি, এই যে যারা নাবালক ছেলে পিলে উপদেষ্টা হয়েছে, প্রধান উপদেষ্টার উপদেষ্টা হয়েছে, মাস্টার মাইন্ড হয়েছে, আমি বিরক্তও না, এদের নিয়ে কথাটাই বলতে চাই না। এই যে পরিবারকে নিয়ে শেখ পরিবারের বন্দনা, এই যে শেখ মুজিবুর রহমান বাদেও তো এই দেশে শেখ আছে। শেখ আবার এখানে 3 রকমের, একটা রিফিউজি শেখ, একটা মধ্যপ্রাচ্যের শেখ, আর একটি হচ্ছে আমাদের এই দেশীয় শেখ। এখানে শেখ বলতে কোন শেখদেরকে, কোন পরিবারকে এই যে নিম্ন স্তরে নামিয়ে নেওয়া হইলো, শেখেরাই এইটা বুঝে বেড়াকে যায়, অন্য হেডলাইনে যায়। আর এখানে আমার যে উপস্থাপনাটা 1991 সাল থেকে করে এসছি, দ্বৈত কাজ করাটা সাংবিধানিক ভাবে অনৈতিক, রাষ্ট্রপতির আদেশ বলেও অনৈতিক। অর্থাৎ একজন যিনি
উপদেষ্টাগিরি করছেন, উপদেষ্টা সচিব হয়েছেন, আগের পদে চাকরিতে আছেন, এইটা না করা হোক। যারা আর কি উপদেষ্টা হয়েছেন এনজিও গিরিও করছেন, এখানে মাননীয় অন্তর্বর্তীকালীন ছাত্র জনতা সরকার 2024-এ ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় যদি হন, তাহলে তার যদি দ্বৈত নাগরিকত্ব থাকে, অন্তর্বর্তীকালীন সরকার চালানোর সময় তার ওই যে বিদেশি নাগরিকত্বটা হয় রহিত করা বা বাদ দেওয়া উচিত। এখানে গ্রামীণ ব্যাংকের যদি উনি চেয়ারম্যান থাকেন বা গ্রামীণ ব্যাংকের যদি কর্ণধার থাকেন, সেই জায়গাটাই হয় তাকে সাময়িক ইস্তফা দিতে হবে অথবা কর্মবিরতি করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের এই দেশের 18 কোটি জনগণের একাধিক ব্যক্তি আমাকে এই প্রশ্নটাই করে চলেছেন আর কি, যে যেহেতু একই লোক উপদেষ্টা হলেই যেহেতু সংসদ সদস্য হওয়ার পরে রাষ্ট্রপতি হতে গেলে তাকে পদত্যাগ করতে হয়, ওই রকম ভাবে আর কি যারাই অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো সরকার ব্যবস্থা, আগের কাজ করেও আবার ওই যারা এখানে তো যারাই উপদেষ্টা হয়েছে সকলেরই বাড়ি চট্টগ্রাম বিভাগে এবং সকলেই এনজিও ব্যবসাটা করে। কমিশনের যারা হয়েছেন তাদেরও একই অবস্থা, বাড়ি চট্টগ্রাম বিভাগে। এবং এটা আমার কথা নয় কিন্তু, যেটার কারণে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম যিনি উপদেষ্টা ওই যে নাহিদ ইসলাম, তাকে রংপুরে কিন্তু নামতেই দেওয়া হয়। সে গেছিল এই যে 2024-এর গণ আন্দোলনের শহীদদেরকে ওই সাহায্যের চেক দেওয়ার জন্য, কিন্তু এইটা কেউ নাহিদের থেকে গ্রহণ করেছে কি করে নাই তার বিষয়ে আমি খুব ইন্টারেস্টেডও না, এটা বলতেও চাই না। তবে এখান থেকে এনএসটিভি টেবিল থেকে আমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের উপরে লেখাপড়াটা করেছি 1987 সাল থেকে, ডেমোক্রেটিক বাংলাদেশ গণতন্ত্রের ওপরেই আমি গবেষণা করতে যাইয়ে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, গ্রেট ব্রিটেন, চাইনা, এইরকম আর কি মধ্যপ্রাচ্যের দেশ, সৌদি আরব সহ অনেক দেশ, ভারত, 7 কান্ট্রি, আমি সেই 1987 সাল থেকে ঘুরে বেড়াচ্ছি। তো এই জায়গাটাই আর কি স্থানীয় সরকারের বিশেষ করে আর কি দ্রব্যমূল্য জীবনেও কমবে না। উপদেষ্টারাই যদি এনজিওর কাজটা করেন, যতদিন না পর্যন্ত ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের যে আইন বিধিমালা অর্থাৎ রেটিং চার্ট দোকানে দোকানে না ঝুলানো হবে, দ্রব্যমূল্যের দামটা কমবে না। জি, শুল্ক প্রত্যাহারের পরেও স্থিতিশীল হচ্ছে না পেঁয়াজের বাজার। পেঁয়াজের বাজারটা স্থিতিশীল কিভাবে হবে? এখানে যেটা দেখলাম, হিলি দিয়ে সর্বোচ্চ পর্যায়ে ভারতীয় পেঁয়াজটা ঢুকছে, মালামাল এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি হচ্ছে না, এখানটায় বাজারে একটা মাল আসার আগে দিয়েই প্রচার করে ফেলা হচ্ছে। সিন্ডিকেট ওই এলসির মালগুলো খরিদ করে নিচ্ছে, নেওয়ার পরে স্টোর করে দিয়ে তারা আর কি ওই কতিপয় যেগুলো ইন্ডিয়া থেকে পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, পেরিশেবল মালামাল খরিদ করলে 15% মাল ওয়েস্টেজ হিসাবে দেয়। তারা অজুহাত দেখাচ্ছে যে আমাদের এই মাল পচে গেছে, নষ্ট হয়েছে, এই জন্য এখানে দামটা বেড়ে যাচ্ছে। এটা কোনো অজুহাত নাই। আমদানি যখনই এলসি রেট দিয়ে দেওয়া হয়েছে, বিক্রি রেটও তখন হয়ে যায়। প্রতি কেজিতে 50 পয়সার উপরে লাভ করতে পারবে না। যার লস হচ্ছে, মাল পচে যাচ্ছে, তার এই ব্যবসাটা করার দরকার নাই। অন্য আমদানিকারককে ওই যে আমাদের এখান থেকে উদ্ভিদ সংঘ নিরোধ থেকে এখান থেকে আর কি আইপি নিতে হয়, ইম্পোর্ট পারমিট। যারা এই ইম্পোর্ট করার জন্য আইপি নিতে যাচ্ছে, ওখানে এক টন পেঁয়াজের জন্য 500 টাকা দিতে হয় ঘুষ, আইপি নিতে গেলে খামার বাড়িতে। এইগুলো বন্ধ যতক্ষণ না হবে, আর এখানে যেটা শোনা যাচ্ছে আর কি, এই সিন্ডিকেট গুলো আগের যারা যে দুষ্টু চক্ররা নিয়ন্ত্রণ করতো, তারাই এর ভিতরেই ঢুকে আছে। ওই এলসি স্টেশনে যেখানে মালামাল ঢুকে বসে আছে। এখান থেকে এখন আমাদের যিনি বাণিজ্য মন্ত্রী হয়েছেন, খুব সহজ, এখানে যদি একটা বাণিজ্য মন্ত্রণালয় ভিত্তিক প্রজ্ঞাপন জারি করে দেয়, টিসিবি রেটের ওপরেই যারা এইটা করবে, ভোক্তা অধিকার, যাদের ট্রেড লাইসেন্স নাই তারা তো কিনা বেচা করতেই পারবে না, যাদের ট্রেড লাইসেন্স আছে, দ্রব্য মূল্যটা টিসিবির বাইরে হলে ভোক্তা অধিকার, তাদের উপরে ফাইন পেনাল্টি করবে এবং তাদের ওই দোকানটা সিল করে দিবে। মালামাল নিয়ে রেশনিং রেটে ওই পাশের দোকানে অথবা সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করে দিবে। সোহরাওয়ার্দী উদ্যানে হবে বইমেলা, সংস্কৃতি উপদেষ্টা না, এর আগে বললেন বই মেলায় কি বলে বাংলা একাডেমির ভিতরে বই মেলা হবে। এই যারা বলেছে বাংলা একাডেমির মধ্যে বই মেলা হবে, বাংলা একাডেমির মধ্যে এখন আর একটা চায়ের স্টল বসানোর মতো জায়গা নাই।
বাংলা একাডেমির ভিতরে কি আপনি গেছেন দুই এক বছরে? গত বছর আমি গিয়েছিলাম। আর এর আগে তো আমি বইয়ের ব্যবসাটাই করি, বুকস ট্রেড ইন্টারন্যাশনাল। তো ওখানে ওই রকম কোনো পরিবেশনা জায়গা নাই। এই যে সরোয়ার্দী এগুলো কোনো খবর হয় না, এগুলোর উপরে কোনো। আর সে বই মেলা হবে ফেব্রুয়ারি মাসে, এই সরকার কতদিন, ভোট কবে, কিভাবে, আদৌ বই মেলা হবে কিনা, বই ছাপা হবে কিনা, বই পাওয়া যাবে কিনা। এখানে বলছে না ওই যে বই ছাত্রদের হাতে এটা কবে দিবে বলছে না, যে দেশে ছাপা হচ্ছে এইবার দেশীয় বই আর কি, যে দেশীয় ছাপাখানায় চেপে বই তুলে দেওয়া হবে। এইটা ওই রকম না হয় 2004 সালের মতো, আর হবে তো তাই আর কি, যাদেরকে টেন্ডার দেওয়া হচ্ছে। আমি বইয়ের ব্যবসায়ী, আমি বাংলাদেশ পুস্তক প্রকাশক কি বলে প্রকাশক বিক্রেতা সমিতির 1 দশক কাল আমি ওই যেটা বাংলাদেশ পুস্তক প্রকাশক প্রকাশনা সমিতি এর কর্মকর্তা ছিলাম, নির্বাচিত। তো এই জায়গার এইটাই আমার অভিজ্ঞতা। ভারত থেকে কেন চেপে আনা হয়তো, ভারতের কাগজগুলো ভালো, ছাপাখানা ভালো, মালটা ছাপা হয় ভালো, কাগজের ওপরে শুল্কটা বসে না। এখান থেকে যখন আর ওই ভারত থেকে যখন বই চেপে আনা হইতো, এরা 15% বই আর কি ওই এনজিও ভিত্তিক এটা বৃদ্ধি আকারে দেওয়া হইতো, যে কারণে বইয়ের শর্টেজটা হয় নাই বিগত অনেক বছর। আমি এখানে এখন থেকে যদি সরকার, অর্থাৎ এই যে আমাদের যিনি শিক্ষা উপদেষ্টা হয়েছেন, এইটার উপরে যদি একটা কমিশন করে দিয়ে বা উপকমিটি করে মনিটরিং যদি না করেন, এই পূর্বে যা হয়েছে এখনো কিন্তু তাই হবে। আর এখানকার যারা এই যে পুস্তকের ছাপাখানার, যার ছাপাখানা নাই সে টেন্ডার পাচ্ছে, যার যে ছাপাখানায় বইগুলো যে মাপের ছাপা দরকার ওর থেকে ছোট মাপের ছাপাখানায় এই যে বই ছাপানোর টেন্ডার পাচ্ছে। আর এর অধিকাংশ কাজই এখান থেকে পাচ্ছে না আর কি। এই যে আমার তো বাংলা বাজারে পুস্তক প্রকাশনা সমিতির আমি কার্যকারী কমিটির কর্মকর্তা ছাড়াও আমি আমার ওখানে আমদানি রপ্তানির উপরে পুস্তক ব্যবসা আছে, ধর্মীয় হাদিস কোরআন বাংলায় অনুবাদ করে ইউরোপ আমেরিকা সহ ভারতে রপ্তানি করে থাকি। তো এখানে অধিকাংশ টেন্ডার গুলোই আর কি জামাত সমর্থিত যারা লাইব্রেরির মালিক, প্রেসের মালিক, ছাপাখানার মালিক তারাই পাচ্ছে। এখান থেকে যা হবার তা হওয়ার আগে দিয়েই শিক্ষা উপদেষ্টাকে আমি আমার এখান থেকে, আমি একজন বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির কর্মকর্তা হিসাবে, এই দেশের একজন সিনিয়র সাংবাদিক হিসাবে আমার ছাপাখানা 1996 সাল থেকে, আমার অভিজ্ঞতার আলোকেই বলছি, এখন থেকে যদি মনিটরিং করে তাহলে কিন্তু এইটা আসল রক্ষাটা হবে, আর তা না হলে যা হবার কিন্তু তাই হবে। সব সংস্কারে হাত দেওয়ার প্রয়োজন দেখি না ফখরুল, এটা যথার্থ কথাই উনি বলেছেন। এই সংস্কার, যে সংস্কার পরবর্তী সরকার দিয়ে অনুমোদন করাইতে হবে, এইটা এখন যে সরকার করছে, শেখ হাসিনা বলেছিল আর কি যে আমি সকল কিছুই মেনে নেব, কিছুই মানে নাই, কিছুই মানে নাই আর কি। তো এইটা এই পরেও তাই হবে। এখন যেটা মূল কাজ, আমাদের ভোটগুলো সুষ্ঠু সুন্দরভাবে গ্রহণ করে আমাদের প্রতিনিধির কাছে এইটা ক্ষমতা হস্তান্তর করে, যেভাবে ওনারা সম্মানের সাথে এসছেন, সম্মানের সাথেই ছাত্র জনতার সরকার 2024-কে ছাত্র জনতাকে সম্মান করে আর কি ক্ষমতার মাধ্যম দিয়ে এখানে এই ভোটাভুটিটা গ্রহণ করে জনগণের ভোট জনগণের দেওয়ার ব্যবস্থা করে ওই প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর সব পদে ফেরত গেলেই সম্মানিত হবেন। আর তা না হলে ইতিপূর্বে যা হয়েছে, 11 যা হয়েছে, খন্দকার মুস্তাকের সময় যা হয়েছে, এরশাদের সময় যা হয়েছে, খালেদা জিয়ার 1996 সালের ভোটের পূর্বে এবং পরে যা হয়েছে, শেখ হাসিনার যা হলো, হ্যাঁ, এর বাইরে আর কি হতে পারে? এর বাইরে কিছুই হবে না। অর্থাৎ ওই পরবর্তী সরকার যদি বিএনপিতেও আসে কিছুই মানবেন না। হ্যাঁ, এটা আমি একেবারে এখান থেকে আমাদের সাংবিধানিক আইন, আমি 18 কোটি জনগণের একজন এবং আরো জনগণের মতামতের কথাটাই এখানে তুলে ধরলাম, এখানে আমার ব্যক্তিগত কোনো কথা নয়। হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিতে কাজ করছে সরকার, সৈয়দা রিজওয়ানা হাসান। এইটার আমি মানে বুঝি নাই, আপনি যদি বুঝে থাকেন বলেন আর কি। হাতি আর মানুষ কি সহাবস্থান? নিউজটা হলো পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বন্য হাতির সুরক্ষায় হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিতে
কাজ করছে সরকার। এর অংশ হিসেবে চট্টগ্রামের কেইপিজেডের এলাকায় হাতি ও মানুষের এই যে দেখেন, ওইটা আর পড়ার দরকার নাই, সময় নষ্ট করেন না। জি, আমাদের এইটা কি, আমাদের এটা সারা বাংলাদেশ কি হাতি বাগান নাকি? এইটা এখানটাই এই কথাগুলো বলছে কি জন্য, যে কথাটা আমি বলছি, উনি এনজিও ছাড়তে পারেন নাই, এইদিকে উপদেষ্টাগিরি করছে, যখন ওইদিকে ইডি হিসাবে বসে আছে, এক্সিকিউটিভ ডিরেক্টর অথবা এনজিওর মালিক হিসাবে ওই কাজ করতে যাই, এরপর মনে পড়ছে আমি তো উপদেষ্টা বটে। এইবার এসে বলছে কি, ওই যে হাতিতে দুইজনকে দবায়ে চটকে পিষ্ট করেছে, কিছুই আর বুঝতে না পেরে এইরকম হেডলাইনটা যে পত্রিকা করে ইত্তেফাক, ইত্তেফাক কেনই বা করবে না? এদের এখন সম্পাদকও নাই, আর কোন ওই রকম অভিজ্ঞ সাংবাদিকও নাই। আমি শুধু ইত্তেফাকটা পড়ি, ইত্তেফাকেই একমাত্র খবরগুলো থাকে আর বিজ্ঞাপন থাকে, আর অন্য পত্রিকায় কোনো খবর থাকে না, এই জন্যই পড়ি। এই সবগুলো আমাদের এই যে আমরা দুজন বিরুদ্ধ মানুষ বিভ্রান্ত হলাম হেডলাইন করে, এরপরে দেখলেন কি ওর ভিতর হাতি। তো আমাদের ওই রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এই 3টে ডিস্ট্রিক্টের সব জেলায়ও তো হাতি নাই, সব মিলে হচ্ছে কয়েকশো হাতি আছে। তো এর জন্য এই রকমটা এই উপদেষ্টাদের এই কাজ করার, হাতি তাড়ানোর সময় কখন পাচ্ছে, তারপরে আবার মানুষের সাথে তুলনা করে, এইটা আমার বোধগম্য নাই। অন্য খবরে যান। যে কারণে শিক্ষার্থীদের ফেসবুক জুড়ে উই আর নাহিদ হ্যাশট্যাগ, ওইটা একটু পড়েন, আপনার খবর যদি পড়তে চান। উই আর ইন্টারেস্টেড না। উই আর নাহিদ, আমরাই নাহিদ হ্যাশট্যাগে ছেয়ে গেছে ফেসবুক। লাল ব্যাকগ্রাউন্ডের উপর উই আর নাহিদ লিখে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এবং ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম নেতা নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন দলের নেতাকর্মী সহ অনেক ফেসবুক ব্যবহারকারী। উনি কি উপদেষ্টা? উনি তথ্য উপদেষ্টা। আচ্ছা, আমাদের এই যে সাংবাদিক, আমরা যারা কোনো রাজনীতি করি না, বিরুদ্ধ হয়ে গেছি, লেখালেখিটা করি, ইংরেজির বই লিখি, তারপরে ধর্মীয় মূল্যবোধের হাদিস, কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনুবাদ করে দেশ বিদেশে রপ্তানি করি। এই এমন কি অপরাধ আমার সাংবাদিকরা করে ফেললো, আমার 12টা সাংবাদিকেরই আর কি ওই যে অ্যাক্রিডিটেশন কার্ডগুলো বাদ করছে, আমার কার্ডটাও সাংবাদিকদের ভিতর ঢুকাই দিয়েছে। সম্পাদকরা কি সাংবাদিক হয়? আর এইভাবে একটা জুনিয়র অফিসার, এইটা কোন ধরনের মানে অমর্যাদাকর। আমি এটার উপরে অবশ্য মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, বাংলাদেশের রাষ্ট্রপতি বরাবর আমি একটা মানবিক আবেদন করেছি। এই রকমটা ভাবে অসম্মান করার অধিকার আমার এই দেশের 18 কোটি জনগণ কারোর উপরে দেয় নাই। আর আমি ব্যক্তিগতভাবেও আর কি আপনার কাছেই আর কি উপস্থাপন করলাম, এই যে আপনাদের সব কার্ডগুলো বাদ করছে, কোনো আপনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিছে? আপনি কি বৈষম্য বিরোধী আন্দোলনের বাহিরের? আপনি হলেন বাহিরের, আপনার ছেলে মেয়ে কি বাহিরের? এরা তো সক্রিয় ভাবে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সক্রিয় অংশগ্রহণ করে আন্দোলন করেছে। আমাদের আজকে আপনি একজন দুই সন্তান আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এই যে ছেলে এবং মেয়ে, তো এরা যখন প্রশ্ন করছে আব্বু অ্যাক্রিডিটেশন কার্ড মানে কি আর বাদ হইলো কেন, এখানে আমাদের জবাব নাই। আমার সন্তানরাও ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এই যে পোস্ট গ্রাজুয়েশন করেছে। আমার মেয়েটা প্রতীকযশা ডাক্তার সুমাইয়া, আমার বড় ছেলেটা মেয়ের জামাই, এখন মিলিটারির একটি পদস্থ কর্মকর্তা আর কি। তো যাই হোক, এখান থেকেই এই যে আমার সহ আরো যাদের আর কি অমর্যাদাকর ভাবে আমাদের এই যে আমার ব্যক্তিগত উপস্থাপনা, আমাদের মর্যাদার সাথে আর কি কারণ জানিয়ে আমি এখান থেকে উপস্থাপনা করছি যে সকল সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাদ করা হয়েছে আর কি। আমাদের অযোগ্যতাটা কি, আমরা রাষ্ট্রের কি অসহযোগিতা করছি? এইটাই কি অসহযোগিতা যে আওয়ামী লীগ সরকার স্বেচ্ছাচারী সরকার, ভোটবিহীন সরকার মানি না? আমার এখান থেকে 10টি প্রোগ্রাম আমি করেছি। তো এইটাই কি যদি অপরাধ হয়ে থাকে, তারপরেও সেইটা কতটুক আমাদের অমর্যাদা করা যেতে পারে তার একটা মাত্রা নির্ধারণ করে ওই যেটা আমাদের পিআইডি, এখানকার আর কি পিআইডির যিনি এখন প্রধান তথ্য কর্মকর্তা
যাতে করে আমাদেরকে একটু আপনি সবিনয়ে অনুরোধ করছি আমাদের অযোগ্যতাটাকে অপরাধটাকে একটু মেনশন করে পত্র দিবেন, যেহেতু আবেদনের প্রেক্ষিতে আমি আপিল করেছি। অর্গানাইজিং ও নির্বাহী কমিটি করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিপ্লবের 100তম দিন উপলক্ষে। এইটার উপরে আপনার বলি কি যেন পড়লেন হেডলাইন, এইটাই পড়েই আর সময় নাই। অর্গানাইজিং ও নির্বাহী কমিটি করবে। এইটা আপনি কি অর্গানাইজিং এবং নির্বাহী কি বুঝেছেন? না, এটা আমি অর্গানাইজিং হচ্ছে রাষ্ট্রপতির অধ্যাদেশে হবে, আর নির্বাহী হচ্ছে সরকারের অধ্যাদেশে হবে। যেমন নির্বাহী পরিচালক, এমডি, ডিএমডি, এগুলো তো বোঝে। চেয়ারম্যান, পিআরও, এই যে পিআইবির চেয়ারম্যান, এইগুলা তো বোঝেন। অর্থাৎ যে যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের ওই যেগুলো অধিদপ্তর পরিদপ্তর আছে, এর এখানকার আর কি ওই চেয়ারম্যান, মেম্বার ইত্যাদি বাদ দিয়ে কমিশন না করে এখানটাই আর কি অর্গানাইজার এবং ওই নির্বাহী বসাইবে। তো এই জায়গাটাই আর কি, এইগুলো করলে হবে কি এই দেশটা, তাহলে ওই খন্দকার মুস্তাক যেমন করেছিলেন যে তার মন্ত্রী পরিষদে বলল আমি দেশটা তো কতিপয় কয়েকদিন চালাবো, আমি এই রাষ্ট্রের মালিক আর আমি এখানে ম্যানেজার নিয়োগ দিচ্ছি, যেটা তুফায়েল আহমেদ সাহেব গ্রহণ করেন নাই, বিরোধিতা করেছিল যে আমি রাষ্ট্রের ম্যানেজার কেন হব আর আপনি বা এই রাষ্ট্রের মালিক কিভাবে হন। তো এখানটাই এই জায়গাটাই আমরা সেই খন্দকার মুস্তাকের কবেকার কথা, আর এখানটাই ওই রকমটা না করে তাদের যে কাজটা, ছাত্র জনতার সরকার যে জন্যই জনতা তাদেরকে নির্বাচিত করেছে, রাজনৈতিক দলগুলো যে সহযোগিতা করছে, যেগুলো মোটামুটি প্রয়োজনীয় সংস্কার করার পরে নির্বাচনটা দিয়ে যৌক্তিক সময়েই নির্বাচনটা দিক। যৌক্তিক সময় মানেই তো হইলো 3-6-18 মাস, 1.5 বছর, অলরেডি তো 3 মাস চলেই গেল। এইটা যদি এখন থেকে হাত না দেয়, 1.5 বছর কেন, এটা 1.5 যুগেও পারা সম্ভব নয়। তারপরেও ধরেন করলো, করার পরে ওই শেখ হাসিনার মতো করবে, কিছুই মানবো না, যা হবার তাই হবে। তো এই জায়গাটাই আমাদের কোনো মন্তব্য নাই, সাধারণ জনগণের যে কথা আমি আপনার এই কথার প্রেক্ষিতে উপস্থাপন করলাম মাত্র। আমাকে তো এই বিভিন্ন জায়গা থেকে ফোন করে, এমনি তো নিউজ স্টার সম্পাদক, আবার এখন অনলাইন নিউজ পোর্টাল, অনেকে লাইভে হয়তো আমাদের প্রোগ্রামের সাথেই আছে। এই জায়গাটাই দীর্ঘমেয়াদী সংস্কার করবে রাজনৈতিক সরকার, ডক্টর সালেউদ্দিন। ঠিক আছে, ওনার কথা ঠিক আছে। আজকের এখানটাই আপনার সময় তো আর নাই। এইবার এখন যে প্রোগ্রাম দিছেন হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। ফিলিস্তিন, ইসরায়েল 1987 সাল হতে ইস্তেগফার দোয়াটা করে থাকি। এই যে ইসরায়েলিরা 43,000-এর উপরে মানুষ মেরে সাফ করে দিয়েছে, যার প্রায় 28,000-এর উপরে শিশু এবং নারী, আর আহত হয়েছে লক্ষাধিক। এটা হামাসদের গণনায়, কিন্তু বাস্তবিকতা আরো বেশি। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার একটা মানুষ মেরে ফেলা, এটা গুনাহ কবিরা। বেঞ্জামিন নেতানিয়াহুকে হেদায়েত দান করুন, যারা মৃত্যুবরণ করেছে শহীদি হালতে জান্নাত দান করুন, অসুস্থদের দুরাতালায় সুস্থ করে দিন। দুর্বল আমলের শেষ কথা, ইস্তেগফার দোয়া ছাড়া আমাদের আর করার কিছুই নাই। 1987 সাল থেকে যে কাজটি আমি করে যাচ্ছি, আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই যে এই ফিলিস্তিনে যারা শহীদ, মাফ করে দিন, জান্নাত দান করুন, আমিন। ছাত্র জনতা সরকার 2024 জুলাই আগস্ট থেকে এই পর্যন্ত দেশের জন্য, জনগণের জন্য, ভূখণ্ডের জন্য, ধর্মীয় মূল্যবোধের জন্য যারাই মৃত্যুবরণ করেছে তাদেরকে মেরে ফেলা হয়েছে। এরা সকলেই শহীদ, সকলকে শহীদি হালতে জান্নাত দান করুন, আমিন। যারা অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছে তাদেরকেও দ্রুতালয়ে সুস্থ করে দিন, আমিন। তত্ত্বাবধায়ক সরকার, ছাত্র জনতার সরকার 2024-এর প্রতি যারা আহত অবস্থায় হাসপাতালের বেডে কাতরাচ্ছে, আপনারা ছাত্র জনতা সরকারের পক্ষ থেকে হোক, মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে হোক, এবং রাষ্ট্রপতি মহোদয়ের পক্ষ থেকে হোক, তাদের কাছে যেয়ে
তালিকা ধরে দেখে দেখে আর কি চিকিৎসার ব্যবস্থা করুন। তাদের পরিবারকে একেবারে ন্যূনতম হলেও এককালীন 1 কোটি টাকা করে তাদেরকে এই যে ফ্যামিলি সহায়তা দিন। চিকিৎসা তো করবেনই আর কি, এ কথাটা আর কেউই বলবে না এখান থেকে। ওই পরিবারগুলো শেষ হয়ে গেছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তাদেরকে পারিবারিকভাবে অন্তত রাষ্ট্রীয় কোষাগার থেকে, মাননীয় প্রধান উপদেষ্টা ত্রাণ ভান্ডার থেকে ওই যে আহত যারা কাতরাচ্ছে হাসপাতালের বেডে, তাদেরকে 1 কোটি টাকা করে ফ্যামিলি সহায়তা এবং চিকিৎসার ব্যবস্থাটা মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের নেতৃত্বে দেখভাল করুন। এনএসটিভির টেবিল থেকে আমি 18 কোটি জনগণের যেমন একজন, ওই যারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে এর ভিতরে আমার অনেক আত্মীয় স্বজন আছে, দেশের লোক আছে, ভালো মন্দ আছে, অন্য ধর্মের আছে, সকলকেই আর কি আপনারা এখান থেকে এই দেখভালটা করুন। আর সেই ছাত্র জনতা আন্দোলনে যারা শহীদ তাদেরকেও জান্নাত দান করুন। 1971 সালের রণাঙ্গনের যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদেরকেও জান্নাত দান করুন। 52 ভাষা আন্দোলন থেকে এ পর্যন্ত এই দেশ আনায়নে, গণতন্ত্র আনায়নে, ধর্মীয় মূল্যবোধে যারা শহীদ হয়েছে তাদেরকেও জান্নাত দান করুন। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিশেষ করে ফিলিস্তিনিদের, মধ্যপ্রাচ্যকে, মুসলমানদেরকে মাফ করে দিন, কবুল করে নিন। আমিন। এখানে আমাদের শেষ যে প্রোগ্রাম গোলদারবাড়ি জামে মসজিদের সৌজন্যে, ডেঙ্গু সতর্কতায় থাকুন, কোভিড শেষ হয়নি, কোভিড সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। দ্রব্য মূল্য বৃদ্ধিতে এনএসটিভি টেবিল থেকে আমাদের যেটা জনসচেতনতামূলক অনুষ্ঠান, এই প্রত্যেকটাই আর কি বাজারে ট্রেড লাইসেন্স সর্বস্ব টিসিবির রেট প্রদর্শনের মাধ্যমে আপনারা পণ্য বিক্রয় করুন। আমরা যারা কিনে খাই আমাদেরও দায়িত্ব আছে। আমরা রেটিং চার্টটা এবং আর কি টিসিবির রেট এবং আমদানির রেট কত, লাভ কত, বিক্রয় কত, ওই বাজার কমিটির কাছে জিজ্ঞাসাবাদ করে আমরা যদি দায়িত্বশীল হই, এই দেশের অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় লোকবল কম, তাদের একার পক্ষে আমরা সহযোগিতা না করলে সম্ভব নয়। দ্রব্য মূল্য বৃদ্ধির কোনো কারণই ঘটে নাই। যথেষ্ট পরিমাণ চাল, ডাল, তেল, আলু ইত্যাদি মজুত আছে। আর ওই যে বগুড়ার যে কোল্ড স্টোরেজ গুলোতে আলু ওই কোল্ড স্টোরেজ মালিকদের থেকে নিয়ে সিন্ডিকেট টুটার স্টোর সহ কিনে নিয়ে মজুত রেখেছে। 37 টাকা রেটিং এর আলু 68 টাকায় বিক্রি করছে। এইটা আর কি ওই বগুড়ার জেলা প্রশাসন সহ বাংলাদেশের এই যে আলু রক্ষিত হিমাগার বেষ্টিত জেলা, সকল জেলার প্রশাসককে আমি এখান থেকে উপস্থাপন করছি, আপনারা টিসিবির রেটটা তাদেরকে মিল গেটে পৌঁছান। আর ওই সিন্ডিকেট এদেরকে যারাই আর কি চিহ্নিত অচিহ্নিত, এদেরকে একেবারেই আপনারা ওই যে কিনা বেচার থেকে বন্ধ ঘোষণা করুন। এইটা ছাড়া এই দেশের দ্রব্য মূল্য কমার কোনো লক্ষণ নাই। 1971 সালের রণাঙ্গনের 265 দিনের আমি যোদ্ধা। 14ই নভেম্বর 1971 আমি ওই ভারতে রাত্রে ঘুমাইতাম, দিনে এসে বাংলাদেশে যুদ্ধ করতাম। শব্দ দূষণে আমার বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। এখান থেকে যে উপস্থাপনাটা করে চলেছি, 1971 সালের মুক্তিযুদ্ধের সমন্বয়ক ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের এক অংশের ঘোষক মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শেষ